ওকে, আমরা ভিডিও 4টা কথা বলেছিলাম, কিন্তু 5টা লাগছে কারণ কন্টেন্টটা একটু বোঝাতে গিয়ে বড় পড়াতে হচ্ছে। তো আজকে আমরা প্রথমে যেটা শিখব সেটা হলো ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? প্রত্যেকটা ওয়েভ, যেমন ধরো লাইট ওয়েভ চারদিকে এনার্জি ছড়ায়, তাই না? তো তুমি যদি মনে করো এখানে একটা লাইট থাকে, এখানে একটা বাল্ব, তুমি এখানে যদি দাঁড়াও, তুমি যে এটার যে ইন্টেন্সিটি ফিল করবা, তুমি এখানে দাঁড়ালে তো নিশ্চয় তার চেয়ে কম ফিল করবা, রাইট? তোমার কাছে কম মনে হবে, রাইট? তাহলে এই যে লাইট, এই লাইটের ইন্টেন্সিটি আমরা কীভাবে মেজার করব? উত্তর হলো, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এই লাইট থেকে আমার ডিস্টেন্স, সেটাকে রেডিয়াস ধরে আমি একটা সার্কেল চিন্তা করব, একটা স্ফিয়ার চিন্তা করব, স্ফিয়ার। এবং এই স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টের, এই পয়েন্টগুলোতে পেরিফেরিতে প্রত্যেকটা পয়েন্টের ইন্টেন্সিটি সেম থাকবে, কারণ তারা সেন্টার থেকে সেম ডিস্টেন্সে আছে, তাই না? রাইট? অর্থাৎ আমার এখানে যদি একজন লোক দাঁড়ায় থাকে, তার কাছেও ইন্টেন্সিটি সেম মনে হবে। এই কারণে আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেশন করি এভাবে, ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার, অর্থাৎ লাইটটা যে পাওয়ার দিচ্ছে, ডিভাইড বাই এরিয়া অফ এ স্ফিয়ার। এরিয়া অফ স্ফিয়ার মানে কি? আমরা এইটা রেডিয়াস চিন্তা করে, এটাকে রেডিয়াস চিন্তা করলে যে স্ফিয়ার হয়, চারদিকে যে এরিয়াটা হয়, সেই এরিয়াটা হচ্ছে 4πr²। তার মানে পি বাই কি? 4πr²। তুমি একটা কথা বলতে পারো, স্যার আমরা তো জানি যে একটা সার্কেলের এরিয়া হচ্ছে πr², আপনি 4πr² লিখলেন কেন? খেয়াল করো, আমি কিন্তু বলিনি সার্কেল, এটা তো 2 ডাইমেনশনাল জিনিস না, এটা 3 ডাইমেনশনাল, তাই না? একটা বলের মতো চারদিকে। তো আমরা জানি বলের এরিয়া, সারফেস এরিয়া হচ্ছে 4πr², রাইট? এই জন্য ইন্টেন্সিটি হচ্ছে p/i। ধরা যাক এই লোকটা, আমি দূরে দাঁড়ায় আছি, ওর কাছে ইন্টেন্সিটি কত হবে? এইখান থেকে এতটুকু ডিস্টেন্স, আর এটা ধরে একটা স্ফিয়ার চিন্তা করলে, ঠিক আছে, যে ইন্টেন্সিটি অবশ্যই তার কাছে ইন্টেন্সিটি অনেক কম মনে হবে, রাইট? তা আশা করি বুঝতে পেরেছ, খুব ইজি। এবার আসো, আমরা জানি যে আমরা অলরেডি পড়েছি যে লাইটের 2 ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। লাইট সামটাইমস ওয়ার্ক এজ এ পার্টিকল, যেটা আমরা আইনস্টাইন যেখানে পুরস্কার পেয়েছিল যেটা ব্যাখ্যা করে। আরেকটা হচ্ছে লাইট অ্যাক্ট এজ এ ওয়েভ। ওয়েভ কীভাবে বুঝবো? কারণ লাইট শোজ ডিফ্র্যাকশন। ইন্টারেস্টিংলি ইলেকট্রনও সেম জিনিস। ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন পার্টিকেল, সেটা সবাই জানি, কিন্তু তোমরা কি জানো যে ইলেকট্রন কিন্তু ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ? কীভাবে ইলেকট্রন ওয়েভ হলো? কারণ দেখা গেছে যে একটা পরীক্ষায় ক্যাথোড রে, এখানে মনে করো ক্যাথোড রে, এখান থেকে যখন ইলেকট্রনগুলো রিলিজ হচ্ছে, এইখানে যখন ডিফ্র্যাকশন গ্রেডিং দেওয়া হলো, ঠিক লাইট ওয়েভ যেভাবে ডিফ্র্যাকশন দেখায়, হ্যাঁ, তাই না? মানে তোমার এখানে ডিফ্র্যাকশন বা এভাবে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে, তারপরে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দেখায়। ইলেকট্রনের ক্ষেত্রেও ইলেকট্রন যখন রিলিজ করা হয়, ইলেকট্রনও সেম দেখায়, তার মানে ইলেকট্রন অ্যাক্ট এজ এ ওয়েভ। পরে এটা একটা অদ্ভুত বিষয় যে ওই ইলেকট্রন কীভাবে ওয়েভ হয়। পরে সায়েন্টিস্টরা আবিষ্কার করলেন যে শুধু ইলেকট্রন না, পৃথিবীর যে কোনো কিছুই ক্যান অ্যাক্ট এজ এ ওয়েভ। এবং সেখান থেকেই ডি ব্রগলি নামে একটা সায়েন্টিস্ট, অর্থাৎ খুব মজার বিষয়, তুমি আর আমি কিন্তু ওয়েভ হতে পারি। আমরা ওয়েভ, আমরা কীভাবে ওয়েভ হইব? যখন আমাদের স্পিড অনেক হাই হবে, তখন উই বিকাম মোর লাইক ওয়েভ। সো এই জন্য ডি ব্রগলি একটা ইকুয়েশন বাই করলো, সেটা হচ্ছে ল্যামডা, প্রত্যেকের একটা ওয়েভ লেন্থ আছে, ল্যামডা ইকুয়াল টু h/p। h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর p হচ্ছে তোমার mv বা মোমেন্টাম, ঠিক আছে? তাহলে কারো স্পিড যদি অনেক বেশি হয়, সে তখন তার ল্যামডা কমে যাবে, তাই না? সে যত স্পিডে যাবে, যত দ্রুত সে যাবে, তত তার মধ্যে ওয়েভ নেচার বাড়বে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সো দিস কল ডি ব্রগলি ইকুয়েশন। ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর p হচ্ছে মোমেন্টাম। এবার আমরা ও লেভেলের একটা কন্টেন্টস নিয়ে আর একটু ডিটেল পড়বো। আমরা ও লেভেলে শিখেছিলাম যখন লাইট একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে যায়, তোমরা নিশ্চয়ই পড়েছো।
এটা কি করে, বেন্ড করে, তাই না? এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, রাইট? এই আরটা অবশ্যই কার সাথে হতে হবে, উইথ দ্য নর্মাল। আইটাও নর্মালের সাথে, আরটাও নর্মালের সাথে। তো আমরা শিখেছিলাম যে এন ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, কিন্তু এ লেভেলে আমরা শিখবো না। N1 এটাকে আমরা আই বলে কিছু নাই, আমরা ধরবো N1 এটাকে, আর এটাকে ধরবো N2। এবং এটার যে থিটা, সরি, মানে এটাকে ধরবো θ1, এটাকে ধরবো θ2, ঠিক আছে? অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2। আর এই পাশে যে ওদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই মিডিয়ামের, মানে এই পাশে যে মিডিয়ামটা আছে এটার মিডিয়াম ধরবো N1, আর এই পাশে যেটা সেটা ধরবো না N2। তো ইকুয়েশন হচ্ছে N1 sin θ1 ইকুয়াল টু N2 sin θ2। মনে রাখবে এই ধরনের ম্যাথে তোমাকে এই θ1 অ্যাঙ্গেলটা দিবে, θ2 অ্যাঙ্গেলটা দিয়ে দিবে, আর N1 বা N2 যে কোনো একটা দিয়ে দিবে, আরেকটা বের করতে হবে। অর্থাৎ যদি গ্লাস থেকে পানিতে যায় তাহলে গ্লাস হচ্ছে N1 আর পানি হচ্ছে N2। N1 হচ্ছে প্রথম মিডিয়াম আর N2 হচ্ছে সেকেন্ড মিডিয়াম। এবার আরেকটা কথা আমরা শিখি, নতুন জিনিস, সেটা আমরা জানতাম না আগে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি C/V। কোনো একটা আসলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদেরকে কি দেখায়? আমাদেরকে দেখায় যে ওই মিডিয়ামে লাইটের স্পিড কেমন। আমরা জানি ভ্যাকুয়ামে লাইটের স্পিড হচ্ছে C, তাই না? এটা হচ্ছে লাইটের স্পিড। আর V হচ্ছে ওই মিডিয়ামে লাইটের স্পিড কেমন। ধরা যাক পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 0.8। এটা অর্থ কী? এটা অর্থ হচ্ছে ভ্যাকুয়ামে যে পানির লাইটের যে স্পিড আর পানিতে যে স্পিড, দুটোকে ডিভাইড করলে 0.8 পাওয়া যায়। তার মানে ভ্যাকুয়ামে যে তোমার লাইটের যে স্পিডটা আছে ডিভাইডেড বাই ওই মিডিয়ামে তোমার যে স্পিড, এটা 0.8 হবে না, সরি 1.8 ধরো, 1.8। ওকে, এর অর্থ হলো ভ্যাকুয়ামে লাইটের স্পিড হচ্ছে পানিতে স্পিডের 1.8 টাইমস। পানিতে লাইটের যে স্পিড এটা 1.8 টাইমস স্লোয়ার, এবং ভ্যাকুয়ামে হচ্ছে 1.8 টাইমস, ঠিক আছে? আর বাতাসেরটা হচ্ছে অলমোস্ট 1.01। তার মানে ভ্যাকুয়ামে আর বাতাসে অলমোস্ট সেম, কাছাকাছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি হোয়াট ইজ এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে লাইট স্পিড ইন দ্য ভ্যাকুয়াম, আর ভি হচ্ছে লাইট স্পিড ইন দ্য মিডিয়াম। ওকে, আরেকটা জিনিস আমরা জানি যে যখন লাইট যখন ডেন্সার মিডিয়াম থেকে লাইটের মিডিয়ামে যায়, তাই না, θ1 θ2, তখন সে অ্যাওয়ে ফ্রম নর্মাল হয়ে যায়, তাই না? তো তোমার এই θ1 যদি বাড়াই দাও তাহলে θ2টাও বাড়বে, তাই না? তো এ বাড়তে বাড়তে একসময় কী হবে, এমন একটা θ1 পাওয়া যাবে যেই θ1-এ θ2 হবে 90 ডিগ্রি। মনে আছে? 90 ডিগ্রিতে চলে যাবে। এটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। মনে রাখতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের দুইটা শর্ত আছে। শর্ত হচ্ছে নাম্বার 1, লাইটের রিফ্র্যাকশনটা হতে হবে গ্রেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম থেকে লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়ামে, অর্থাৎ অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে অপটিক্যালি লাইটার মিডিয়ামে যেতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর কন্ডিশনটা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বেশি হতে হবে, রাইট? অর্থাৎ θ1 শুড বি গ্রেটার দেন সি বলতে মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসো একটা আমরা বলে পড়েছি, এটা আবার দেখাচ্ছি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাইন সি ইজ ইকুয়াল টু 1/n। এনটা কার? এটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর সিটা তো বুঝতে পারছো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখান থেকে আমাদের সি বের করতে হবে। এটাও নিশ্চয়ই তোমরা পারবা আশা করি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন। আমার আর কিছু আছে কি না? আরেকটা ছোট্ট অংশ বাকি আছে, সেটা হলো হোয়াট ইজ প্লেন পোলারাইজেশন। তো প্লেন পোলারাইজেশন মানে হচ্ছে আমরা জানি লাইট যখন যায়, লাইট যেদিকে প্রপাগেট করে এদিকে প্রপাগেট করছে, তো লাইটের ফোটনের যে মোশন সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি
এদিকে 90 ডিগ্রি টুয়ার্ডস ফ্রম দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, মানে লাইটের ফোটনের পার্টিকেলের যেহেতু এটা ট্রান্সভার্স ওয়েভ, এটা উপরে নিচে আসা যাওয়া করে, কিন্তু উপরে নিচে শুধু করে না, ও কিন্তু এদিকেও করে, এই যে এদিকেও করে, আবার এদিকেও করে। অর্থাৎ লাইট চারদিকে কী করে, খেয়াল করো, স্টিল ইজ 90 ডিগ্রি, এভরি অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি উইথ দ্য প্রোপাগেশন, বাট স্টিল it's propagating, it's vibrating in a 90 degree angle with the direction of the wave. তো আমরা যদি মাঝখানে এমন একটা প্লেন পোলারাইজিং গ্লাস, যেমন ধরো অনেক সানগ্লাস পাওয়া যায় যেগুলো পোলারাইজিং গ্লাস, যখন দেই তখন কিন্তু এখানে শুধুমাত্র এই সবগুলো বাদ গিয়ে শুধুমাত্র যেটা 90 এদিকে এক্স এক্সিসে আছে শুধুমাত্র ওই লাইটটাই আসবে। এই লাইটটাকে তখন বলা হয়, মানে আফটার গোয়িং থ্রু ইট লাইটটা শুধুমাত্র এদিকে যাবে, এটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। তো আশা করি বুঝতে পেরেছ এটা কোথায়, ওই যে বললাম সানগ্লাসে ইউজ করা হয়। ওকে, তাহলে আজকে পর্যন্ত।